আমাদের আজকে বায়োলজির ক্লাস নাম্বার 9। আমরা বায়োলজিতে একটি চ্যাপ্টার শেষ করেছি, দ্যাট ইজ নিউট্রিশন। আজকে আমরা সেকেন্ড টপিক বায়োলজিতে শুরু করব, সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ ডাইজেস্টিভ সিস্টেম। স্যার নিউট্রিশনে দাদা একটু বললেন না কমপ্লিট বাকি ছিল। ডাইজেস্টিভ সিস্টেম না, নিউট্রিশনে আর কিছু বাকি নেই। যেটা বাকি ছিল সবটা তো দিয়েই দিয়েছি। ওই ক্লাস 6 বোধহয় দেখবে, যেটা আমাদের ক্লাস করতে করতে অফ হয়ে গেছিল সেটা। তাহলে আমাদের না দাদা, ওই ম্যাক্রো মিনারেলস গুলো বাকি ছিল। ম্যাক্রো মিনারেলস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু ওটাই বলছি স্যার, যে যেটা বাকি আছে। আচ্ছা কিছু একটা বাকি আছে, তাই তো? কোন পর্যন্ত হয়েছিল আমাদের হ্যাঁ, একটু বলতে পারো? ওই মাইক্রো মিনারেলস এর কপার অবধি হয়েছিল, কোবাল্ট থেকে স্টার্ট হবে, আর ম্যাক্রো মিনারেলসটা বাকি পুরো। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো সেটাই হোক তাহলে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমাদের নিউট্রিয়েন্টসের সামান্য একটু পার্ট বাকি আছে, অল্প দু চার কথা, সেটা আমরা আলোচনা করব এখন। তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টার ডাইজেস্টিভ সিস্টেমে যাব। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলি যে তোমাদের কাজ একটু বাড়িয়ে দেব আমি এখন। সেটা কি হবে, এটা ভালো করে প্রপারলি শুনে নাও। আমরা একটা একটা সাবজেক্টকে ধরবো, আর সেই সাবজেক্টটাকে সেলফ স্টাডি মোডে আমরা কমপ্লিট করব। অর্থাৎ থিওরিটা তোমরা বাড়িতে পড়বে, কোয়েশ্চেন সেট আমি তৈরি করব। কি বললাম, বোঝা গেল? সবার প্রথম আমরা হিস্ট্রি দিয়ে শুরু করব। হিস্ট্রিতে আমি সপ্তাহে 3টি করে এরকম সেট তোমাদেরকে দেব। হুম, হিস্ট্রিতে শুরু করব, আমি যে চ্যাপ্টার বলে দিব সেই চ্যাপ্টারের উপরেই কোয়েশ্চেন তোমরা পাবে। ওকে, কি বললাম বোঝা গেল? যেমন আমি বললাম যে হিস্ট্রিতে তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়া থাকবে, ঠিক? তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা তোমরা থিওরি বাড়িতে পড়লে, যার কাছে যে বই আছে সে সেই বই থেকে পড়ে নিলে, এবং তারপর আমরা কি করব, সেইটার উপরে আমি একটা কোয়েশ্চেন সেট তৈরি করব। তোমাদের এই কোয়েশ্চেন সেটটাতে পরীক্ষা দিতে হবে। বোঝা গেল কি বলেছি? আমাদের এটা হচ্ছে হ্যাঁ বাড়ির দাদা। কাজ, অ্যাকচুয়ালি এটা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, এরকম করতে করতে দেখবে 2-3 মাসের মধ্যে আমাদের বেশ কিছুটা পড়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো টেক ইট পজিটিভলি অ্যান্ড টেক ইট সিনসিয়ারলি, ওকে? হ্যাঁ স্যার বলছি, তবে তো একটু সমস্যা হয়ে গেল, বই তো কিছু নেই আমার কাছে। বই কিচ্ছু নেই মানে? নেই বলতে আমি বই এখনো কিছু কিনিনি সেরকম। বই এখনো কিছু কেনোনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি আপাতত একটা বই কেনো। যাদের বই কেনা নেই বা যাদের কাছে বই নেই, তারা একটা বই অন্তত কেনো, সেটা হচ্ছে জেনারেল নলেজ। লিখে নাও, জেনারেল নলেজ, জেনারেল নলেজ বাই তরুণ গোয়েল। তরুণ গোয়েল, এই তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ বইটা নিয়ে নাও, ওকে? দাদা আমার কাছে দাদা, লুসেন্ট আছে। হ্যাঁ, এটা জীবন মুখার্জি পড়লে হবে? অবশ্যই হবে, তবে ওই যে একটা বইয়ের মধ্যেই সবকিছু আছে এমনটা নয় কিন্তু। হুম। বুঝেছো, বলবো কি বললিস, বুঝেছো? জীবন মুখোপাধ্যায় দেখবে স্বদেশ সভ্যতা বিশ্ব নাকি একটা বই বলে আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওটাই এক আছে। বইয়ের মধ্যে সবকিছু ওটা নয়। জীবন মুখোপাধ্যায়ের ও, তাহলে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, আর সরি, আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস, এই 4টে বই কিনতে হবে, ওকে? ও, তো আমি ঠিক চাইছি আছে। কি, যে এই জিনিসগুলো তো আমরা এখানে কমপ্লিটলি পড়বই, বইটা তো অবশ্যই থাকতে হবে কাছে। যাদের কাছে আপাতত কোনো বই নেই তারা তরুণ গোয়েল স্যারের এই জেনারেল নলেজ বইটা কিনে নেবে কিন্তু। হ্যাঁ, এটা খুব সম্ভব 220 থেকে 250 টাকার মধ্যে দাম পড়বে। হ্যাঁ, সো এটা তোমরা একটু দেখে নিও, এই বইটা অবশ্যই কিনে নাও। আমরা কিন্তু এই এই এপ্রিল মাস থেকে কিন্তু এটা আমি শুরু করতে চলেছি, এপ্রিল মাস থেকেই শুরু করতে চলেছি। আমি আগে হিস্ট্রিটা ধরছি, কারণ হিস্ট্রি যা ডাব্লিউবিসিএস তার এরকম একটা কথা রয়েছে। সো হিস্ট্রিটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। কি বললাম, বুঝেছো? দাদা বলছি আমার কাছে লুসেন্ট আছে। হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম। লুসেন্টও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আমায় আছে, কিনতে হবে এটা? না তাহলে আর ওই কেনার দরকার নেই। তরুণ গোয়েল স্যারের বইটা, লুসেন্টের বইটা সেম সেম আর কি। ঠিক আছে, তবে ঠিক তরুণ আছে। গোয়েল স্যারের বইটার লেখাটা খুব সুন্দর, এই জন্য আমি কিনতে বললাম। যারা বাংলা মিডিয়ামের তাদের এই তরুণ গোয়েল স্যারের লেখাটা পড়তে ভালো লাগবে। ঠিক আছে তো? দাদা ম্যাক বই নিয়েছি ওই হিস্ট্রির। আচ্ছা, ম্যাকবুক নিয়েছো হবে? আরিহান্তের? হ্যাঁ। হ্যাঁ, বা ওকে গুড, সেটা হলেও চলবে। যদি কেউ
যদি কেউ ম্যাকবুক নিয়ে থাকো, হ্যাঁ, আরিহান পাবলিকেশনের, তাহলেও কিন্তু চলবে। ওকে, এটা চলবে, কোনো অসুবিধে নেই। তাহলে আমি কি বললাম? আমি তোমাদের বললাম যে আমরা হিস্ট্রিটাকে ধরছি সবার প্রথম, সপ্তাহে 3টি করে চ্যাপ্টার পড়া দেওয়া থাকবে, তোমরা চ্যাপ্টারটাকে থিওরি পড়বে আর আমি এখান থেকে কোয়েশ্চেন দিব। ওকে, যেহেতু টাইপ কোয়েশ্চেন আমার হবে না, আমি হাতে হাতে লিখেই দেব এবং ইংরেজিতে প্রশ্ন হবে। ওকে, সো যেভাবে তোমাদেরকে এই প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে রোববারে রোববারে, ওরকম হবে আর কি। বলছি স্যার, তরুণ গোল এই বইটার মধ্যে কি মানে সব হ্যাঁ, সাবজেক্ট থাকবে নাকি সবকিছু ওটা? পাবে, সবকিছু পাবে। আচ্ছা, ঠিক আছে। হুম, ওকে, তাহলে এইটুকুন ক্লিয়ার হলো। ক্লাসের শুরুতে আমরা বলে দিলাম। চলো সবাই মনে মনে একটু প্রস্তুতি নাও, এপ্রিল মাসটা শুরু হলেই আমরা এটাকে শুরু করব। ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপটাকে একটু ফলো করবে দাদা সবাই। মে মাস। মে মাস, হ্যাঁ মে মাস। ওকে, চলো ঠিক আছে, তাহলে আসো আমরা আজকের পাঠে যাই। আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের কোর টপিক তাহলে কি চলছে বলো দেখি। আমাদের কোর টপিক চলছে হচ্ছে নিউট্রিশন। এটা প্রত্যেক দিন বারবার বলি, এই জন্য এগুলো যখন পরে তোমরা দেখবে তাহলে ভিডিওগুলোকে মনে রাখতে পারবে। তাহলে কোর টপিক হচ্ছে আমাদের নিউট্রিশন, আর সাব টপিকের মধ্যে আমরা কি পড়ছিলাম? সাব টপিকের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে মাইক্রো মিনারেলস। মাইক্রো মিনারেলস, মাইক্রো মিনারেলস আমরা পড়ছিলাম, তাই না? মাইক্রো মিনারেলস, আর মাইক্রো মিনারেলসের মধ্যে একটা পার্ট কোবাল্ট সম্পর্কে আলোচনা করা বাকি আছে। আর তারপর আজকে আমরা ছোট্ট করে ম্যাক্রো মিনারেলসটাকে একটু পড়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখান থেকে একদম এক্সাম ওরিয়েন্টেড যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেইগুলো পড়বো, ব্যাস, আর কিছু আমাদের দরকার নেই। ঠিক আছে, চলো তাহলে সবার আগে খাতার মধ্যে হেডিং লাগাও, দ্যাট ইজ কোবাল্ট। কোবাল্ট, কোবাল্ট হেডিং লাগাও, এর CO এটাকে বলে কোবাল্ট। আমরা কোবাল্ট কথা যখন বলছি তো কোবাল্টের সোর্সটা কি? হ্যাঁ, এটা আমরা কোত্থেকে পাই? তো কোবাল্ট হচ্ছে আমরা পাই হচ্ছে মিল্ক থেকে পাই, দুধ থেকে। আমরা এটা সিরিয়ালস থেকে পাই, যে কোনো ধরনের আনাজ থেকে পাই। ঠিক আছে, আমরা এটা মিট থেকে পাই, যে কোনো ধরনের মাংস থেকে আমরা কোবাল্ট পাই। ঠিক আছে, কোবাল্টের কাজ কি আসলে? কোবাল্ট আসলে যে কাজটা করে, খুব ভালো করে খেয়াল করো। আমরা যখন ভিটামিন B12 পড়েছিলাম, একটু মনে করো তো ভিটামিন B12 এর কাজটা একটু তোমরা খাতা দেখে আমায় বলো তো, ভিটামিন B12 এর কাজটা কি ছিল? ভিটামিন B12 এর কাজটা কি ছিল আমায় একটু বলো। ফরমেশন অফ আরবিসি ছিল ভেরি আর গুড, হ্যাঁ ভেরি হেল্পস গুড, ইন ফরমেশন অফ মেমরি। হ্যাঁ। তাহলে ভিটামিন B12 এর কাজ হচ্ছে কি না, ভিটামিন B12 এর কাজ হচ্ছে আরবিসির ফরমেশন করা। তো ভিটামিন B12 এর রাসায়নিক নামটা একটু বলে ফেলো দেখি। সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন, সাইনোকোবালামিন, বারবার প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে এইখানে কোবাল্টের সাথে এর কি রিলেশন? দেখো, এই যে ভিটামিন B12, এই ভিটামিন B12 এর ফরমেশনে যে হেল্প করে সে হচ্ছে কোবাল্ট, বুঝতে পারছো? আর যেহেতু কোবাল্ট আরবিসির ফরমেশনে তারা এর একটা মানে কি বলে গৌণ একটা ভূমিকা থাকলো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোবাল্ট, লেখো কোবাল্ট হেল্পস ইন ফরমেশন অফ, কোবাল্ট হেল্পস ইন ফরমেশন অফ ভিটামিন B12। ভিটামিন B12 এর ফরমেশনে কোবাল্ট হেল্প করে। and vitamin B12 and vitamin B12 helps in, vitamin B12 helps in formation of RBC ফর্ম করতে কাজে লাগে। তো যার কারণে যদি আমাদের শরীরে ল্যাক অফ কোবাল্ট হয়, কোবাল্টের ঘাটতি যদি আমাদের শরীরে হয়, তাহলে কি হবে? কোবাল্টের ঘাটতি আমাদের শরীরে যে হলে যেটা হবে সেটা রক্তাল্পতা রোগ হবে, বুঝতে পারছো কি না? রক্তাল্পতা রোগ হবে, অ্যানিমিয়া হবে। কোবাল্টের একটা আইসোটোপ আছে যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোবাল্ট 60। নোটটা লিখে রাখো, পরীক্ষায় জিজ্ঞেস করে, লেখো দেয়ার ইজ আ আইসোটোপ
of cobalt, there is an isotope of cobalt called cobalt 60, cobalt 60 যার নাম, এটা ইউজ করা হয় আমাদের শরীরে এক ধরনের রোগ পরীক্ষা করার জন্য। সেটা কি, আমরা যখন কোনো মানুষের ক্যান্সার হয়, সেই ক্যান্সার হলে আমরা রেডিওথেরাপি ইউজ করি, তাই না? ক্যান্সারের রেডিওথেরাপি, আর সেই ক্যান্সারের রেডিওথেরাপিতেই কিন্তু কোবাল্ট 60 ব্যবহার করা হয়। সো এভাবে নোট লেখো যে কোবাল্ট 60 is used, cobalt 60 is used for cancer radiotherapy, then cobalt 60, then cobalt 60, যেহেতু রেডিওথেরাপিতে কোবাল্ট 60 ব্যবহার করা হচ্ছে, যার কারণে কোবাল্ট 60 এক ধরনের কোন পদার্থ হবে বলো? রেডিও অ্যাক্টিভ পদার্থ হবে। কোবাল্ট 60 is a radioactive substance, কোবাল্ট 60 একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্স। ওকে, ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য এক প্রকারের গ্যাসও ব্যবহার করা হয়, সেই গ্যাসটার নাম হচ্ছে রেডন। মনে রাখবে, এটা একটা পয়েন্ট লিখে রাখো যে লেখো দ্য গ্যাস ইজ ইউজড টু ট্রিট ক্যান্সার ইজ রেডন। ঠিক আছে, ক্যান্সারের ট্রিটমেন্টে এই রেডিওথেরাপির মধ্যে রেডন নামক গ্যাসটিকেও কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এটাও মনে রাখবে যে রেডনও এক প্রকারের রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স বা রেডিও অ্যাক্টিভ গ্যাস। ওকে, এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে। ওকে, এইখানে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যখন কথা হচ্ছে, সো এইখানে কতগুলো পয়েন্ট আমাদের জানতে হবে। সো এটুকু নোট হলে বলো, আমি এটাকে রাব করব, তারপর বলবো। আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে মুছে দিলাম। বেশ, এখানে কতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেমন অ্যালফা রে, বিটা রে, গামা রে, এইগুলো সম্পর্কে আমরা একটু জানি, তারপর আগে যাচ্ছি। দেখো, অ্যালফা রে যেটা রয়েছে, এই অ্যালফা রেটা হলো হিলিয়ামের প্লাস প্লাস আয়নযুক্ত। হ্যাঁ, হিলিয়ামের প্লাস প্লাস আয়নযুক্ত এটা রে, এক্স রে, সরি অ্যালফা রেটা, ইট ইজ অ্যালফা রে। হ্যাঁ, নট এক্স রে, ইট ইজ অ্যালফা রে। যেহেতু প্লাস প্লাস, সেই কারণে এটা কিন্তু পজিটিভলি চার্জড। তারপর আমরা দেখব হচ্ছে বিটা রে। বিটা রেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোকে বিটা রে বলা হয়। অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন। আর যেহেতু ইলেকট্রন এর ফ্লো এটা, তাহলে এটার চার্জ কেমন হবে? নেগেটিভলি চার্জড। ওকে, আরেকটা রয়েছে গামা রে রয়েছে। এই গামা রেটা কি? এই গামা রেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে, যার কারণে এটি নিউট্রাল থাকে। হ্যাঁ, মনে রাখবে যে অ্যালফা রে, বিটা রে, গামা রে, অ্যালফা রে পজিটিভলি চার্জড, বিটা রে নেগেটিভলি চার্জড, আর গামা রে হচ্ছে নিউট্রাল। আমরা যদি পজিটিভলি চার্জড কোনো পার্টিকেল ইউজ করি বা নেগেটিভলি চার্জড কোনো পার্টিকেল যদি আমরা ইউজ করি,
তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই হার্মফুল হবে। যার কারণে মানুষের চিকিৎসার ক্ষেত্রে আমরা কোন ধরনের চার্জড পার্টিকেল ইউজ করবো বলতো? নিউট্রাল যেটা সেটাকে চার্জ করব, তাই তো? এই জন্য একটা নোট লিখে রাখো, হেন্স হেন্স ইন কেমোথেরাপি gamma ray is used to treat ক্যান্সার। এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে ক্যান্সার ট্রিটমেন্টে কোন রেকে ইউজ করা হয়, দ্যাট ইজ গামা রে। ওকে, যেহেতু এটা নিউট্রাল, এবং নিউট্রাল শুধু নিউট্রাল নয়, এর সঙ্গে আরো পরীক্ষায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন পেনিট্রেটিং পাওয়ারটা কার বেশি কার কম। তো মনে রাখবে যে অ্যালফা রে যেটা দেখতে পাচ্ছ, এই অ্যালফা রের পেনিট্রেশন যে পাওয়ার থাকে বা পেনিট্রেটিং যে পাওয়ার থাকে শরীরের মধ্যে ঢোকবার, হ্যাঁ, পেনিট্রেট করবার পাওয়ারটা সব থেকে কম থাকে এটাতে, আলফা রেতে। হ্যাঁ, তাহলে লিখে রাখো যে পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম, সব থেকে কম। ইংরেজিতে লিখলে লিখবে লোয়েস্ট, বাংলায় লিখলে লিখো সব থেকে কম। তাহলে পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম কোন রের আছে? অ্যালফা রের আছে। আর পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি কার আছে? গামা রের আছে। পেনিট্রেটিং পাওয়ার হাইয়েস্ট, ইংরেজিতে লেখো হাইয়েস্ট, বাংলায় লিখলে লেখো সব থেকে বেশি, সব থেকে বেশি। বুঝতে পারছো? আর মানব শরীরে হাড় ভেঙে গেলে বা কঙ্কালকে দেখার জন্য আমরা ইউজ করি কোনটা? এক্স রে ইউজ করি। আর এক্স রে কে আবিষ্কার করেছে? এক্স রে ডিসকভার্ড বাই, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এটা, স্যার রন্টজেন, স্যার রন্টজেন। ওকে, বেশ, তাহলে এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। নেক্সট আমরা এখন ম্যাক্রো মিনারেলস সম্পর্কে দু চার কথা একটু দেখি, তারপর আমরা নেক্সট টপিকের দিকে আমরা মুভ করব। ওকে, সো মে আই রাব ইট? দাও। ওকে, চলো খাতার মধ্যে হেডিং লাগাও ম্যাক্রো মিনারেলস। ম্যাক্রো মিনারেলস। তো ম্যাক্রো মিনারেলসের মধ্যে সবার প্রথম আমরা ক্যালসিয়াম আর ফসফরাসকে দেখে নিই। ক্যালসিয়াম প্লাস ফসফরাস, ফসফরাস, ক্যালসিয়াম আর ফসফরাস। এই ক্যালসিয়াম আর ফসফরাস আমরা কোথা থেকে পাই? আমরা এটা মিল্ক থেকে পাই, আমরা এটা মাটন থেকে পাই, বা মিট লিখে রাখো, মিট থেকে পাই, আমরা সিরিয়ালস থেকে পাই, সিরিয়ালস থেকে পাই। এই ক্যালসিয়াম আর ফসফরাসের কাজ কি? এদের কাজ হচ্ছে হাড় ও দাঁতের নির্মাণে, দাঁতের নির্মাণে সাহায্য করে, সাহায্য করে। ইংরেজিতে লিখলে লিখবা যে ইট হেল্পস ইন ফর্মেশন অফ বোন অ্যান্ড টিথ। ওকে, তারপর আমরা দেখি সোডিয়াম আর ক্লোরাইড, সোডিয়াম আর এর সাথে ক্লোরাইড। সোডিয়াম আর ক্লোরাইড আমরা কোত্থেকে পাই? আমরা সল্ট থেকে পাই, আমরা সি ফুড থেকে পাই, সামুদ্রিক খাদ্য থেকেও পাই, সি ফুড থেকে পাই। সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে কি করে না, ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, লেখো কন্ট্রোলস ব্লাড প্রেসার, ব্লাড প্রেসার। রক্তচাপ, বাংলায় লিখলে লিখো রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ওকে, তারপর
আচ্ছা, পরীক্ষার একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে রক্তচাপ মাপার যন্ত্রর নাম কি বলতে পারো? পেসমেকার। হ্যাঁ, না না, ব্লাড প্রেশার। ইপিনিওমিটার। হ্যাঁ, ব্লাড প্রেশার মেজারিং স্যার চিনি তো, কিন্তু নামটা মনে করতে পারছি না। ডিভাইস ইজ কল্ড, লেখো, স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। ওকে, স্ফিগমো ম্যানোমিটারের সাহায্যে ব্লাড প্রেশার মাপা হয়। চলো তারপরের মিনারেলসকে আমরা দেখি, দ্যাট ইজ 3 নম্বরে ম্যাগনেসিয়ামকে দেখি আমরা। ম্যাগনেসিয়াম, এবার তোমরা বলছো দাদা এইটুকুন এইটুকুন কেন বলছো এগুলোর? কারণ ম্যাগনেসিয়াম সম্পর্কে, সোডিয়াম সম্পর্কে, ক্যালসিয়াম এদের সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগে পড়ে ফেলেছি। একটু বলো তো কোথায় পড়েছি? এদের শরীরে যে আরো কাজ আছে সেটা আমরা একটু আগে পড়েছি কোথাও একটা জায়গায়। কোথায় পড়েছি? কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কারা করে রক্তে? ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরাই তো করে, মনে পড়ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, সেখানে পড়েছি তো আমরা। ম্যাগনেসিয়ামের সোর্স কি, কোত্থেকে পাই আমরা? ম্যাগনেসিয়াম আমরা যে কোনো প্রকারের সবুজ উদ্ভিদ থেকে পাই, অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস থেকে পাই। গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আমরা এই ম্যাগনেসিয়াম পাই। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের মধ্যে থাকে। ক্লোরোফিলের রংটা সবুজ কার জন্য হয়েছে? ম্যাগনেসিয়ামের জন্য হয়েছে, এটা আমরা আগে পড়েছি। এর কাজ কি জানো? এর কাজ হচ্ছে, ম্যাগনেসিয়ামের কাজও কিন্তু আমি বলেছিলাম তোমাদের একটা সময়, বলতে পারবো ম্যাগনেসিয়ামের কাজ মনে আছে? আমাদের রক্তের প্রবাহটা যাতে ঠিকঠাক থাকে, ব্লাড ফ্লোকে কন্ট্রোল করে ম্যাগনেসিয়াম, তাই না? মনে পড়ছে? তাই দেখো, ইট কন্ট্রোলস blood flow in our body। আমাদের দেহে ব্লাডের ফ্লোটাকে, রক্তের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। চলো লাস্ট একটা পার্ট বাদ গেল, লাস্ট একটা ইয়ে গেল। আচ্ছা এখানে লিখবা, লিখো 4 নাম্বার, দ্যাট ইজ ফ্লোরিন। ফ্লোরিন, এই ফ্লোরিনের সোর্স কি? ফ্লোরিনের সোর্স হচ্ছে, একমাত্র সোর্স হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার, খাবার জল থেকে আমরা ফ্লোরোসিস পাই। ঠিক আছে, ফ্লোরোসিসের কাজ কি? ইট প্রোটেক্টস আর টিথ। এটা আমাদের দাঁতকে রক্ষা করা হচ্ছে এর কাজ। ঠিক আছে, যদি কারোর শরীরে ফ্লোরিনের মাত্রা কম হয়, তাহলে তার কি রোগ হবে? ডেন্টাল ক্যারিজ হবে, দাঁত ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, ডেন্টাল ক্যারিজ হবে মানে দাঁত ক্ষয় হবে। আর যদি কারোর শরীরে ফ্লোরিনের মাত্রা বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে ফ্লোরোসিস রোগ হবে। ফ্লোরোসিস রোগ। আর এই ফ্লোরোসিস রোগ হলে কি হয়? দাঁতের রং নষ্ট হয়ে যায়, ফ্লোরোসিস ডিজিজ হবে। এতে কি হবে? দাঁতের রং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর ওয়াটারের পিওরেস্ট ফর্ম কোনটাকে বলে বলো তো? পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার ইজ রেন ওয়াটার, বৃষ্টির জল। বৃষ্টির জলকে বলা হয় জলের সব থেকে পরিষ্কারতম বা বিশুদ্ধতম রূপ। ওকে, চলো এই পর্যন্ত আলোচনা ছিল। পরবর্তীকালে যখন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্যে যাব, তখন যদি আরো কিছু এক্সট্রা এর দরকার পড়ে বা আলোচনার প্রয়োজন পড়ে, সেখানে আমরা আলোচনা করব। আদারওয়াইজ নিউট্রিশনে আমরা যতটুকু নোট করলাম, যতটুকুন পড়লাম, ইট ইজ এনাফ। ওকে, চলো। আচ্ছা স্যার, তাহলে কি পটাশিয়াম? পটাশিয়াম, আপাতত পটাশিয়ামের প্রয়োজন নেই। পটাশিয়ামের তোমার ওই কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, এটুকুনি মনে রাখো। ঠিক আছে, চলো। ঠিক আছে দাদা। আর স্যার বলছি,
তাহলে কি স্যার বৃষ্টির জল খেলে মানে মানে ডাইরেক্টলি স্টোর করে মানে তাহলে অবশ্যই তাই। খাওয়া যাবে তাহলে? কেন খাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা। মরুভূমি এলাকাতে তো বৃষ্টির জলকে স্টোর করেই তো ওরা ইউজ করে না। মানে ওটাকে তাহলে পিউরিফাই করার কোনো প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন নেই। তবে আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি, তুমি যে একটা পিডিএফ দিয়েছিলে না বায়োলজি, হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে which metal ion is responsible for electron transportation in photosynthesis? হুম হুম। হ্যাঁ, তো এটা পটাশিয়াম হবে না? ম্যাগনেসিয়াম নয়। আরেকবার মানে এখানে আয়রন আনসার কোশ্চেনটার দেওয়া। কোশ্চেনটার স্ক্রিনশট করে পাঠিয়ে দিও। যদি ভুল থাকে ঠিক আমি ওটা আছে, দেখে নেব। হ্যাঁ, চলো। ঠিক আছে দাদা। হুম, খাতার মধ্যে হেডিং লাগাও ডাইজেস্টিভ সিস্টেম বলে। নতুন চ্যাপ্টার আমাদের শুরু হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কেমন হচ্ছে আজকে লেখাটা রে? 1 মিনিট দাঁড়াও তো দেখি। ঠিক আছে, এবার ওকে। চলো, ডাইজেস্টিভ সিস্টেম আমরা লিখেছি। তো সবার আগে বলো দেখি, 1 মিনিট একটু ভালো করে লিখি। ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম আমরা আজকে এখন পড়তে চলেছি। ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাকচুয়ালি কোন ধরনের প্রসেস বলতে পারবে? বড় জিনিস ভেঙে ছোট জিনিসে কনভার্ট করে, তাহলে কি প্রসেস এটা? অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম, ভেরি গুড। তার মানে এটাকে মনে রাখবে যে এটা হলো একটা ক্যাটাবলিক প্রসেস। ক্যাটাবলিক প্রসেস ডাইজেস্টিভ সিস্টেমটা বা ডাইজেশনটা। বাংলাতে কি বলবো আমরা? পাচন তন্ত্র। পাচন তন্ত্র মজা লাগবে খুব, চলো অসুবিধা নেই। তো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা কি কি পড়ব? তো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা পড়ব যে ডাইজেশনটা কি আর ডাইজেশনের প্রসেসটা কি, ঠিক না? দেখো, ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে এই কেমন হচ্ছে, এটা এরকম হচ্ছে কেন, উল্টে পাল্টে যাচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমটা পড়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এবার ঠিক আছে। সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ডাইজেশন, পাচনটা কি। ডাইজেশন মানে পাচন। আর একটা হচ্ছে প্রসেস, যে কোন কোন প্রসেসে এটা কমপ্লিট হয়। তো ডাইজেশন মানে হচ্ছে বড় বড় মলিকিউলকে ভেঙে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করাটাই হচ্ছে ডাইজেশন। পরিষ্কার কথা। আমরা যে মাংসটা খাচ্ছি, আমরা যে মাছটা খাচ্ছি, সেইটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড শরীরকে প্রদান করা বা দেওয়াটাই হচ্ছে, এই পুরো প্রসেসটাই হচ্ছে ডাইজেশন। তাহলে ডাইজেশনে কি পেলে? ডাইজেশন পেলে হচ্ছে যে ব্রেকিং অফ দেখো, তোমরা বলতে পারো যে দাদা বইয়ের ভাষা তোমার ভাষা তো মিলছে না। মেলার দরকারও তো নেই, আমাদের তো পরীক্ষায় সংজ্ঞা জিজ্ঞেস করবে না ভাই। আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকবো, যে আমরা এটা বুঝতে পারছি কিনা বিষয়টা, কারণ কনসেপ্টের উপরে বেস করেই কোয়েশ্চেন তৈরি হবে। ওকে, সো ব্রেকিং অফ বিগার মলিকিউল into a smaller molecule is digestion. তাহলে ডাইজেশনটা হচ্ছে যে বড় বড় মলিকিউলকে ভেঙে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করাটাই হচ্ছে ডাইজেশন। আসলে কি বলতে চাওয়া হলো এর মাধ্যমে? এর মাধ্যমে বলতে চাওয়া হলো যে কার্বোহাইড্রেটকে ভেঙে আলটিমেটলি আমরা শরীরকে কি দিব না? আমরা শরীরকে দেব হচ্ছে মনোস্যাকারাইড দেব।
স্যাকারাইড দিব। আর মনোস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড মানে হচ্ছে গ্লুকোজ। বোঝা বোঝা যাচ্ছে তো? তাহলে বড় জিনিসকে ভেঙে ছোট জিনিসে কনভার্ট করলাম। আবার ফ্যাট, ফ্যাটকে ভেঙে আমরা শরীরকে কি দিব না, ফ্যাটকে ভেঙে আমরা শরীরকে ফ্যাটি অ্যাসিড প্রদান করব, ফ্যাটি অ্যাসিড দিব। আর প্রোটিন, প্রোটিনকে ভেঙে আমরা কি করব না, প্রোটিনকে ভেঙে আমরা শরীরকে অ্যামাইনো অ্যাসিড দিব। আর এইগুলো যে প্রসেসের মাধ্যমে হবে সেই প্রসেসটাকে আমরা বলছি ডাইজেশন। ওকে, তো এই ডাইজেশনের প্রসেসের কথা যদি বলি তাহলে আমরা বলবো যে একটা খাদ্যবস্তু মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত তার যে যাত্রাপথ, এই যাত্রাপথ 7খানা স্টেপ ধরে ধরে হবে। কয়টা স্টেপে হবে? 7 স্টেপস, 7খানা প্রসেসে হবে। কি কি দাদা সেই প্রসেসগুলো? হ্যাঁ, সেটাই তো লিখবো আমরা। ওকে, চলো তাহলে এই পর্যন্ত হলো। তাহলে আমরা এবার এই 7টা প্রসেস কি কি আছে সেটা পড়ব এবার। তাহলে বিভিন্ন প্রাণীর ডাইজেশন সিস্টেম ভিন্ন ভিন্ন প্রকারের হয়। যেমন গরুর ডাইজেস্টিভ সিস্টেম আর মানুষের ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরি এক নয়। কেন? কারণ গরু সেলুলোজ নামে এক ধরনের পলিস্যাকারাইডকে পাচন করতে পারে, কিন্তু মানুষ সেটি পাচন করতে পারে না। এটা আমরা শুরুতে পড়ে এসেছি কিনা পড়িনি? তাহলে গরু জাবর কাটার মাধ্যমে তার মুখের লালার এনজাইমগুলো দিয়ে সেগুলোকে বারবার মিশিয়ে মিশিয়ে সেটাকে পাচনের জন্য প্রস্তুত করে, কিন্তু সেটা মানুষের দেহে হবে না। তাহলে এই ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের মূল যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, তো সেই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে পৌঁছানোর আগে আমরা দেখব যে এই ডাইজেস্টিভ সিস্টেমে যে 7টা প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কি কি। ওকে, তারপর ধরে ধরে আমরা এক এক করে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা যে যে অর্গান আমাদের সামনে সামনে আসবে এই ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে আমাদের তো কতগুলো অর্গানের মাধ্যমে গো থ্রু করতে হবে। তো যখন যখন যে অর্গান আসবে তখন তখন সেই অর্গান সম্পর্কে আমরা পড়ে ফেলবো। ওকে, বেশ, চলো তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ দাদা। ওকে, অনেকে আছো ক্লাসে, জয়েন করো বাট ক্লাস করো না, ফোনটাকে রেখে দাও জাস্ট জয়েন আছে এটা দেখানোর জন্য। এটা দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে না? আমাকে বোঝানো বা দেখানোর কোনো দরকার নেই, নিজেদেরটা নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ, চলো খাতা হেডিং লাগাও, প্রসেস অফ ডাইজেশন। প্রসেস অফ ডাইজেশন, ডাইজেশনের প্রসেসগুলো কি কি? নাম্বার 1 প্রসেস, 7টা প্রসেস দেখবো আমরা। প্রথমটাকে বলা হয় হচ্ছে ইনজেশন। কি বলা হয়? ইনজেশন, INJESTION, ইনজেশন। ইনজেশন মানে কি? ইনজেশন মানে হচ্ছে ইনটেক অফ ফুড ইনটু মাউথ, মুখে খাবার তুলে নেওয়াটাই হচ্ছে ইনজেশন। ইনজেশনটা কি? ইনজেশনটা হলো ইনটেক অফ ফুড ইনটু মাউথ, মুখে খাবার তুলে নেওয়ার যে প্রসেস, প্রথম প্রসেস সেটা হচ্ছে ইনজেশন। ওকে, নাম্বার 2 স্যালাইভেশন। স্যালাইভেশন, স্যালাইভেশন মানেটা কি? খাবারের সঙ্গে লালাকে মিশ্রিত করা, যেটা আমাদের মুখগহ্বরে হয়। আমরা মুখগহ্বরে যখন খাবার নিয়ে চিবোই সেটাকে কি শুধু ছোট 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 টুকরো করার জন্য? শুধু তাই নয়, প্রত্যেকটা খাবারের টুকরোর সাথে যাতে স্যালাইভাটা ভালো করে মেশে। কেন? কারণ আমাদের স্যালাইভার মধ্যে তো বিভিন্ন প্রকারের এনজাইম রয়েছে, তার মধ্যে টাইলিন প্রমুখ। তো সেটা যখন মিশবে তবেই তো খাবারের পাচনটা হবে। তাহলে স্যালাইভেশন প্রসেসটা কি? স্যালাইভেশন প্রসেসটা হচ্ছে খাবারকে লালায় বা লালার সাথে মেশানো। ওকে, বাংলায় লিখে দিই, খাবারকে লালা রসের সাথে মেশানো, এই প্রসেসটাকে বলা হয় স্যালাইভেশন। 3 নম্বর প্রসেসটাকে বলা হয় প্রোপালশন। কি বলা হয়? প্রোপালশন। প্রোপালশন বিষয়টা কি হলো? প্রোপালশন বিষয়টা হচ্ছে আমরা খাবার মুখে নিলাম, মুখে নিয়ে চিবিয়ে তার সঙ্গে লালারস মিশিয়ে দিলাম, এবার সেটা তো স্টমাক পর্যন্ত পৌঁছাতে হবে।
অর্থাৎ ফুড পাইপের মাধ্যমে স্টম্যাক পর্যন্ত খাবার পাঠানোর প্রসেসটাকে বলা হয় প্রোপালশন। তাহলে লিখো যে ফুড পাইপের একটা নাম আছে অসিওফ্যাগাস। হ্যাঁ, পরে শিখবো আমরা এগুলো। ফুড পাইপ এর দ্বারা বা ফুড পাইপের সাহায্যে স্টম্যাক এ খাবার পাঠানো, এইটাকে আমরা বলছি কি, এই প্রসেসটাকে আমরা বলছি প্রপালশন। 4 নম্বর প্রসেসটাকে বলছি হচ্ছে ডাইজেশন। যখন পেটের মধ্যে খাবারটা গেল তখন তার ডাইজেশন হবে। ওকে, ডাইজেশন। তাহলে ডাইজেশন এখানে কি হবে? এইখানে হবে ব্রেকিং বিগার মলিকিউল, যেটা আমরা শুরুতে লিখেছিলাম। হ্যাঁ, সেটাই লিখব, ব্রেকিং বিগার মলিকিউল ইনটু এ স্মলার মলিকিউল। তাহলে বিগার মলিকিউলকে স্মলার মলিকিউলে ভেঙে দেওয়াটাই হচ্ছে ডাইজেশন, পাচন যেটাকে আমরা বলি। 5 নম্বর প্রসেস কি আছে? খাবারটা যখন পাচিত হলো, সেই পাচিত খাবার থেকে তো পুষ্টিগুণ সংগ্রহ করতে হবে, পুষ্টিগুণ আহরণ করতে হবে। আর সেই পুষ্টিগুণ আহরণ করার স্টেপটাকে বা পুষ্টিগুণ আহরণ করার যে প্রসেস, সেটাকে বলা হয় অ্যাবজর্পশন। কি বলা হয়? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বাংলায় বললে বলবা শোষণ। শোষণ হবে খাবারটাকে, মানে পাচিত খাবার থেকে, হ্যাঁ, খাদ্য গুণগুলোকে শোষণ করা। হ্যাঁ, তাহলে লিখো পাচিত বা ডাইজেস্টেড। পাচিতকে ইংরেজিতে বলে ডাইজেস্টেড। পাচিত খাবার থেকে ভিলাইয়ের মাধ্যমে, হ্যাঁ, ভিলাইয়ের মাধ্যমে ভিলাইয়ের মাধ্যমে খাদ্যগুণ, ভিলাই স্পেলিংটা কি দাদা? VILLI, খাদ্যগুণ শোষণ করা। ঠিক আছে, তারপরে চলে আসো 6 নম্বর প্রসেস। এবার খাদ্যগুণ তো শোষণ করে নিলে, তাহলে কি করতে হবে? এবার এই খাদ্যগুণগুলোকে রক্তের সাথে তো মেশাতে হবে। সেই কাজটাকে বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাসিমিলেশন। কি বলা হয়? অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন। তাহলে অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ। অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, অর্থাৎ যে খাদ্যগুণটা আমি শোষণ করলাম সেটাকে আবার ব্লাডে মেশাতে হবে, কারণ ব্লাডই সেগুলো প্রত্যেকটা সেলে নিয়ে যাবে, কোষে কোষে নিয়ে যাবে। ঠিক না? অ্যাসিমিলেশন। তাহলে অ্যাসিমিলেশন প্রসেসটা কি? খাদ্যের পুষ্টিগুণ রক্তের সাথে মিশে সর্বত্র ছড়িয়ে পড়া। খাদ্যের পুষ্টিগুণ রক্তের সাথে মিশে সর্বত্র ছড়িয়ে পড়া। ওকে, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যান্ড দ্য লাস্ট যে প্রসেস, সেটাকে বলা হয় ইজেকশন বা ডেফিকেশন। কি বলে? ইজেকশন। আচ্ছা, ইজেকশন এটা কিন্তু আই নয়। হ্যাঁ, দাঁড়া, ভালো করে লিখে দিই। এটা হচ্ছে ইজেকশন, বা ইজেকশনকে আরেকটা ভাষায় বলা হয় যে ডেফিকেশন। DEFICATION, ডেফিকেশন। ডেফিকেশন মানে কি? মল হিসেবে বাইরে নির্গত করা। মল হিসাবে নির্গত করা। হ্যাঁ, নির্গত করা বা হওয়া যায় বলো না কেন। তাহলে এই যে হলো 7টা প্রসেস, মুখ থেকে নিয়ে, মানে মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত, এই পুরো প্রসেসটা 7টা প্রসেসের মাধ্যমে হবে। ইনজেকশন, স্যালাইভেশন, প্রপালশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ইজেকশন অর ডেফিকেশন। ওকে, গেল। ডাইজেশন প্রশ্ন জিজ্ঞেস করে কোথায় শুরু হয়। তোমরা একবার ডাইজেশন শুরু হয় আমাদের মুখে। হ্যাঁ, সো এটুকুন হলে এবার আমি কতগুলো পয়েন্ট লেখাবো। হয়েছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। বেশ, চলো কতগুলো পয়েন্ট লেখো। যেমন দ্য ডাইজেশন
the digestion is started, the digestion started from our mouth, আমাদের মুখ থেকে ডাইজেশন শুরু হয়। কেন? কার্বোহাইড্রেটের যে পাচনটা হয়, সেই কার্বোহাইড্রেটের পাচনে টাইলিন হেল্প করে যেহেতু, তো কার্বোহাইড্রেট ইজ ডাইজেস্টেড ইন আওয়ার মাউথ। ওকে, কার পাচন আমাদের মুখে হয়? কার্বোহাইড্রেটের হয়। ওকে, প্রোটিন এর পাচন কোথায় হয়? মনে রাখবা, প্রোটিনের পাচন হয় হচ্ছে স্টমাকে। ওকে, আচ্ছা লিখো, প্রোটিন ইজ digested in stomach, ওকে। আমাদের ডাইজেশনের এখানে শুধু প্রোটিন নয়, প্রোটিনের সাথে ফ্যাটটাকেও জুড়ে নাও, ফ্যাট আর প্রোটিনের ডাইজেশন স্টমাকে হয়। এবার এই যে ডাইজেশনের যে দীর্ঘ প্রসেস, এই দীর্ঘ প্রসেসের ম্যাক্সিমামটা কোথায় হয় বলো তো? স্মল ইন্টেস্টাইন। আমরা এটা আলোচনা করেছিলাম, নোটটা লিখে রাখো এইভাবে, লেখো দ্য লং প্রসেস অফ ডাইজেশন, the long process of digestion is performed, the long process of digestion is performed in a small intestine, a small intestine, ক্ষুদ্রান্তে। হ্যাঁ, এবং মনে রাখবে যে কমপ্লিট ডাইজেশন ইজ পারফর্মড ইন ইন্টেস্টাইন, এই কথাটাও মনে রেখো যে কমপ্লিট digestion is performed in intestine, ওকে, ইন্টেস্টাইন। এবং এই যে লং প্রসেস বললে না ডাইজেশনের, এই লং প্রসেসটা কত টাইম বলো তো? 3 to 4 আওয়ার্স, 3 to 4 আওয়ার্স, 3 থেকে 4 ঘন্টা। কোনো একটা খাবার যদি আমরা খাই তাহলে সেটা ডাইজেস্ট হতে আমাদের শরীরে 3 থেকে 4 ঘন্টা অ্যাভারেজ টাইম টেক করে নেয় আর কি। ওকে, চলো এবার আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পড়ব, এবং হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা দুটো ভাগে আলোচনা করব, একটা এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে আর একটা অ্যাসেসরি অর্গান সম্পর্কে। এলিমেন্টারি ক্যানাল বলতে ডাইজেস্টিভ ক্যানাল, অর্থাৎ মাউথ থেকে রেকটাম পর্যন্ত যে পাইপের মধ্য দিয়ে খাবারটা ঢুকছে মুখে বেরিয়ে যাচ্ছে সেটা। আর অ্যাসেসরি অর্গান বলতে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বা ডাইজেস্টিভ অর্গান যেগুলো রয়েছে, ডাইজেশন করতে যে অর্গানগুলো আমাদের হেল্প করছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন কি কি আছে সেগুলো, যেমন দাঁত আছে, জিভ আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, গল ব্লাডার আছে, এদেরকে নিয়ে আলোচনা করব। ওকে, এই অ্যাসেসরি অর্গানের মধ্যে। চলো তাহলে এটাকে আমরা একটু নোট করে নিই, মুছে দিলাম। হ্যাঁ, ওকে, চলো তাহলে আমরা এখন পড়তে চলেছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়তে চলেছি। এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা দুটো পার্টে ভাগ করে আমরা পড়ব, দুটো পার্টে ভাগ করে। একটা জায়গায় আমরা এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে পড়ব, এলিমেন্টারি ক্যানাল, বা এটাকেই আমরা বলবো ডাইজেস্টিভ ক্যানাল, ডাইজেস্টিভ ক্যানাল। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে মাউথ টু রেকটাম। হ্যাঁ, মাউথ টু রেকটাম পর্যন্ত আমরা পড়বো। রেকটাম মানে পায়ুধার। ওকে, আচ্ছা। আর এদিকে পড়বো হচ্ছে অ্যাসেসরি অর্গান, অ্যাসেসরি অর্গানস সম্পর্কে আমরা পড়ব, বা এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এটা। ওকে,
এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এর কাজ কি? এটা আমাদের ডাইজেশনে হেল্প করবে, হ্যাঁ, অর্থাৎ হেল্পস ইন ডাইজেশন, ডাইজেশনে এরা হেল্প করবে। ওকে, এরা কারা? এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে টিথ, দাঁত, তারপরে রয়েছে জিভ, টাং, আর রয়েছে কি স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, আর রয়েছে কি লিভার, হ্যাঁ, লিভারের সাথে সাথে আমরা পড়বো হচ্ছে গল ব্লাডার, গল ব্লাডার, আর তার সাথে আমরা পড়বো কি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পড়বো। ওকে, বেশ। এই অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ক্যানালটাকে একটু ভালো করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা যদি করি, তাহলে আচ্ছা, তোমাদের আমি এখন এটা মুছে দিয়ে যেটা করব, তোমরা কিন্তু এইটার নিচে থেকে করবা, ঠিক আছে? কি বলেছি, মানে এই জায়গাটাতে ধরবে না বলে, এই জায়গাটাতে ধরবে না বলে আমি এই পার্টটুকুন মুছে দিয়ে এখানে করব, কিন্তু তোমরা এটা এই পর্যন্ত নোট করেছো তো? এর নিচে থেকে এই জিনিসটা লিখবা এখানে আমি যা লিখতে চলেছি। ওকে, ঠিক আছে দাদা। হ্যাঁ, এই এলিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ক্যানাল মানে মাউথ টু রেকটাম পর্যন্ত যে যাত্রা পথে যে কি কি পড়বে সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করব, সেটাই আমরা পরে ডিসকাস করব। ওকে, আচ্ছা, সো এই যাত্রাটা হবে সবার প্রথমে হচ্ছে মাউথ, মুখ। মাউথ থেকে খাবার পৌঁছাবে গিয়ে ফ্রাইন্যাক্সে। কোথায়? ফ্রাইন্যাক্স। তাহলে মাউথ থেকে খাবার গিয়ে পৌঁছালো কোথায়? ফ্রাইন্যাক্সে। ফ্রাইন্যাক্স মানে বাংলাতে বলে গ্রসিকা, গ্রসিকা, বা ফ্রাইন্যাক্স মানে আলজিহ্বা, যেখানে আলজিহ্বাটা থাকে, অর্থাৎ যে জায়গা থেকে ফুড পাইপ আর এয়ার পাইপ দুটো আলাদা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে বলা হয় ফ্রাইন্যাক্স। পরে আমরা এগুলো ডিটেলসে দেখবো, চাপ নেই। ফ্রাইন্যাক্স থেকে ফুড পাইপ দিয়ে খাবার এসে ফুড পাইপের মধ্যে খাবার ঢুকবে। ফুড পাইপকে কি বলা হয়? ফুড পাইপকে বলা হয় অইসোফ্যাগাস, অইসোফ্যাগাস, ও ই এস ও। এই জায়গাটা কাটাকাটি হয়ে গেল কেন? তারাও ভালো করে লিখে দিই, অইসোফ্যাগাস। অইসোফ্যাগাস মানে ফুড পাইপ, ফুড পাইপ। অইসোফ্যাগাস থেকে খাবার গিয়ে পৌঁছাবে কোথায়? স্টম্যাকে, পাকস্থলিতে, বা পিত্তাশয় বা আমাশয় বলা হয়। পাকস্থলী থেকে খাবার গিয়ে পৌঁছাবে কোথায়? পাকস্থলী থেকে খাবার গিয়ে পৌঁছাবে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে খাবার গিয়ে পৌঁছাবে। স্মল ইন্টেস্টাইনের তিনটি পার্ট আছে, স্মল ইন্টেস্টাইনের তিনটি পার্ট আছে। প্রথম পার্টটাকে বলা হয় ডুডেনাম, মাঝের পার্টটাকে বলা হয় জুজেনাম, আর লাস্ট পার্টটাকে বলা হয় ইলিয়াম, ইলিয়াম। ওকে, ILLEUM, ইলিয়াম। তাহলে স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, ডুডেনাম, জুজেনাম, ইলিয়াম। ক্লিয়ার হলো? এবার স্মল ইন্টেস্টাইন থেকে এদের হয়ে, তাহলে স্মল ইন্টেস্টাইনের স্টমাক থেকে সবার প্রথমে খাবার যাবে ডুডেনামে, তারপর ওখান থেকে জুজেনামে, তারপর ওখান থেকে ইলিয়ামে, ইলিয়ামের পর থেকে যাবে কোথায়? সিকামে, হ্যাঁ, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ করবে। লার্জ ইন্টেস্টাইন, যেমন করে স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, তেমনি করে এই লার্জ ইন্টেস্টাইনেরও তিনটে পার্ট। কি কি? একটা হচ্ছে সিকাম, CECUM, সিকাম। মাঝের পার্টটাকে বলা হয় কোলন, COLON, কোলন। আর একটা লাস্টের পার্টটাকে বলা হয় হচ্ছে রেকটাম, রেকটাম মানে মলাশয়, যেখানে গিয়ে মল জমা থাকে। ওকে, এইটা হলো ব্যাপার। তাহলে বুঝতে পারছো একদম মাউথ থেকে রেকটাম পর্যন্ত যাত্রাপথটা কি? সবার প্রথমে মাউথ থেকে ফ্রাইন্যাক্স, ফ্রাইন্যাক্স থেকে অসিওফ্যাগাস হয়ে স্টম্যাক, স্টম্যাক্স থেকে
স্মল ইন্টেস্টাইনের ডুওডেনাম, জুজেনাম, ইলিয়াম হয়ে লার্জ ইন্টেস্টাইনের সিকাম কোলন রেকটাম দিয়ে এক্সিট। এবং এই ডাইজেশন গোটা প্রসেসটা কোথায় হবে? এই ডাইজেশনের গোটা প্রসেসটা হবে কোথায়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে। মনে রাখবে, ডাইজেশনের গোটা প্রসেসটা হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে এখন আমরা শুরু করব কি দিয়ে? না, আমরা শুরু করব মাউথ দিয়ে, মুখ দিয়ে। সবার আগে দেখতে হবে যে মুখের মধ্যে কি কি আছে, এই বিষয়টাকে একটু আমরা খেয়াল করি। ওকে, সো মে আই রাবিট? হ্যাঁ দাদা। বেশ, চলো চলো হেডিং লাগাও। হেডিং লাগাও মাউথ। মাউথ বলে হেডিং লাগাও, মুখ। যখন আমরা মাউথের কথা বলছি, মুখের মধ্যে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। কয়টা জিনিস দেখতে পাচ্ছি? তিনটে জিনিস দেখতে পাচ্ছি। কি কি? একটা হচ্ছে সবার প্রথমে টিথ, দাঁত। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জিহ্বা, টাং। আর তারপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড, তো এদেরকে নিয়ে এবার আলোচনা হবে। আমরা যখন টিথ এর কথা বলছি, তো টিথকে না দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মিল্ক টিথ, মিল্ক টিথ। আরেকটাকে বলা হয় দুধের দাঁত, যেটাকে আমরা বলি। আরেকটাকে বলা হয় পার্মানেন্ট টিথ, পার্মানেন্ট টিথ। ঠিক আছে, দুই ধরনের দাঁত, মিল্ক টিথ, পার্মানেন্ট টিথ। মিল্ক টিথ শিশুর 6 মাস বয়সে সাধারণত দেখা যায়। কারো কারো অনেক বয়সে দেখা যেতে পারে, বাট সাধারণত অ্যাভারেজ it appears in these appear in 6 months. এটা 6 মাসের মধ্যে মুখে দেখা যায়। আর যদি পার্মানেন্ট টিথের কথা বলো, তাহলে এটা 6 বছর বয়সে দেখা যাবে। 6 বছর বয়স থেকে পার্মানেন্ট টিথ, ওই মিল্ক টিথ গুলো পড়ে যাবে, তারপর পার্মানেন্ট টিথ উঠবে। সেটা কবে? 6 বছর বয়সে। লিখে রাখো, অ্যাপিয়ার ইন 6 years। তাহলে মনে রাখার কত সহজ প্রসেস, যে মিল্ক টিথ অ্যাপিয়ার হয় 6 মাস বয়সে, আর পার্মানেন্ট টিথ অ্যাপিয়ার হয় 6 বছর বয়সে। ওকে, আচ্ছা, এবার আমি দাঁতের কাহিনীগুলো একটু বলি। আচ্ছা, আমরা যদি হিসেব করি, আমাদের মুখে কতগুলো দাঁত থাকে বলতে পারো? 32। 32, ভেরি গুড। বাট মিল্ক টিথের সংখ্যা কত? বাচ্চাদের দাঁত কত থাকে মনে বলো তো? 20 পিসেস, মনে থাকবে? 20 পিসেস। 26। Oh, 20। আর পার্মানেন্ট দাঁত হচ্ছে 32 পিসেস। এই জিনিসটাকে দেখো, এখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়? কোন প্রকারের দাঁত কোথায়, কি কয়টা থাকে, এই সমস্ত। সো আমি এক কাজ করছি, আমি এখানেই নোটটা করে দিচ্ছি এইখানে। আচ্ছা, দাঁতের পাটিকে আমরা এরকম ভাবে দেখার চেষ্টা করি। আমি আগে ছবিটা আঁকি, তোমরা বুঝে নাও, তারপরে আঁকো। হ্যাঁ, তা না হলে তোমরা আগে এঁকো না। আমি আগে এঁকে নিই, তারপর তোমরা আঁকবে। আমি বুঝিয়ে নিই, তারপরে তোমরা বুঝে গেলে এঁকে নিবে। আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা বুঝে যাবে তাহলে। মানুষের মুখে 4 ধরনের দাঁত থাকে। বলো দেখি কয় ধরনের দাঁত থাকে? 4 ধরনের। ইনসিজার, তারপরে একটা কি বলে বলো? ক্যানাইন, ক্যানাইন্স, আরেকটা হচ্ছে প্রিমোলার্স, আর একটা হচ্ছে মোলার্স। মলার্স। ওকে, তো এই 4 প্রকারের দাঁত থাকে। সো আমরা এই দাঁতটাকে না 4টে ভাগে ভাগ করে দিই। 1টা, 2টো, 3টে, 4টে। একটা আমার একটু বেঁকে বেঁকে যাচ্ছে আজকে, এটা পেন ট্যাবলেটটা উল্টে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। ওকে, দেখো, সবার প্রথম হচ্ছে যেটা ইনসিজার্স, যেটা সামনের দিকে আমাদের থাকে, ইনসিজার্স। তারপরে থাকে হচ্ছে ক্যানাইন, একদম সামনেরটার একটু পাশে, যেটা দেখবে একদম ছুচালো মতন হয়, মানে ওই
মেয়েদের সে কি মেয়েদের না, মেয়ে ছেলের উভয় তো গজদাঁত, গজদাঁত বোঝো? ওই যেটা কোনা দিয়ে ওঠে আর কি, ওইটা আর কি, কোনায় ক্যানাইন। আর এটা হচ্ছে প্রিমোলার, একটা হচ্ছে মোলার। ওকে, বড়দেরও তাই করে ফেলো, আইসিপিএম, আইসিপিএম। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা একটা দাঁতের, আচ্ছা এটা কি ছবি আঁকছি আমি একটু বলে দিই। মনে করো যে আমাদের দাঁতের পাটি তো এরকম থাকে, এরকম আমরা এই পার্টটাকে দেখছি, এই পার্টটাকে দেখছি, কি বলেছি বুঝেছো? এই পার্টটাকে দেখছি। এই যে সামনের পাশ, এখানে ইনসিজার থাকে, এটা ক্যানাইন, এটা প্রিমোলার, এটা মোলার, বুঝতে পারছো? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, বুঝতে পারছো? তাহলে এই রকম দাঁতের সিরিজ মানুষের মধ্যে কটা থাকবে? চারটে। মানে দু পাটি দাঁত আছে তো, ওপরের পাটি নিচের পাটি, আমরা সেই পার্টির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে 2 ভাগের 1 ভাগ নিয়েছি। তাহলে দুটো দুটো চারটে হবে এরকম পার্ট, তাই জন্য 4 দিয়ে গুণ করলাম। ওকে, খেয়াল করো এবার আমি কি বোঝাতে পারলাম বিষয়টা, কি বলছি? হ্যাঁ দাদা। হ্যাঁ ওকে, স্যার, হ্যাঁ দাদা। ঠিক আছে। ইনসিজার দাঁতের সংখ্যা বাচ্চাদের 2টি, বাচ্চাদের ক্যানাইনের সংখ্যা 1টি, বড়দেরও থাকে, কিন্তু বাচ্চাদের প্রিমোলারটার সংখ্যা 0, মোলারের সংখ্যাটা 2। ঠিক। আর বড় হয়ে গেলে 6 বছর বয়সের পর থেকে দেখা যায় ইনসিজার 2টো, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টো, আর তোমার হচ্ছে মলার্স হচ্ছে 3টে। ওকে, এই হলো ব্যাপার। তাহলে এখানে কত হচ্ছে টোটাল? 2 আর 1 3 আর 2 5 আর 3 8, তাহলে 8 গুণ 4 কত হলো? 32। ওকে, এই যে একটা পার্ট দেখছি যে আমরা, তাহলে এখানে আছে, হ্যাঁ, এখানে 8টি, এখানে 8টি, আবার ওপরের মাড়ির এ পাশে 8টি, এ পাশে 8টি, চারাটা 32, বোঝা যাচ্ছে কিনা? আর বাচ্চাদের ক্ষেত্রে 2 আর 1 3 আর 2 5, তাহলে 5 গুণ 4 দ্যাট ইজ 20। ওকে, এটা হলো ব্যাপার। তাহলে বাচ্চাদের কোন দাঁতটা থাকে না? দ্যাট ইজ প্রিমোলার, প্রিমোলার দাঁতটা থাকে না, মাড়ির পূর্বের দাঁত থাকে না ওদের। ওকে, মোলার থাকে 2টি, আর পার্মানেন্ট টিথের মধ্যে 3টি, মোলারের সংখ্যা। আশা করছি এই ছবিটা তোমরা নোট করে নিলে তোমাদের কাছে পুরো দৃশ্যটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এবার এই পাশেই না একটুখানি নোট করে নাও যে আমরা যে শর্ট ফর্মটা লিখলাম, এই শর্ট ফর্মগুলো আমাদের মনে নাও থাকতে পারে, বা আমরা পড়িনি এখনো যেহেতু, সেজন্য নামগুলো লেখো। I for incisor, incisors, C for canines, P for premolars, আর M for molars। এটা একটু লিখে নাও, এটা পাশে একটু লিখে নাও। দাঁতের ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে? টিথ হয়ে গেল এখান থেকে কমপ্লিট। আচ্ছা চলো, ওটাকে আমরা একটু ভালোভাবে লিখে নিই, একটা সুন্দর করে নোট করে লিখে নিই। চলো চলো, ওকে, এখান থেকে মুছে দেবো এটা। হ্যাঁ দাদা। বেশ, এখান থেকে তোমরা একটা হেডিং লাগিয়ে লেখো, ক্লিয়ারলি লিখে রাখো, ওটা লিখো, দেয়ার আর 4 টাইপস অফ টিথ, 4 প্রকারের দাঁত আছে, সেটা লিখো। নাম্বার 1, ইনসিজার। ইনসিজার, ইনসিজারের কাজ হচ্ছে কাটিং অফ ফুড, কাটিং অফ ফুড, খাবারটাকে কেটে ভেতরে নেওয়ার জন্য। এটা যখন আমরা রুটি খাই ভালো বুঝতে পারবো, পেয়ারা খাই ভালো বুঝতে পারবো, হ্যাঁ, মুখে কেটে নিয়ে খাবারটা নিয়ে যায় হচ্ছে ইনসিজার, সামনের দাঁতগুলো। নাম্বার 2 হচ্ছে ক্যানাইন। ক্যানাইনের কাজ হচ্ছে খাবারটাকে টুকরো করা, অর্থাৎ
চপিং অফ ফুড, খাবারের দলাগুলোকে টুকরো করাটা হচ্ছে এর কাজ। আর যেটা 3 নম্বর রয়েছে প্রিমলার, আর 4 নম্বর রয়েছে মলার, এদের কাজ হচ্ছে চিবোনো, এদের কাজ হচ্ছে চিউইং অফ ফুড, চিউইং অফ ফুড। ওকে, এই হচ্ছে এদের কাজ গেল। দেখো উইজডম টিথ বলে আমরা বলি আক্কেল দাঁত, বলি না আক্কেল দাঁত। সো উইজডম টিথ, এই উইজডম টিথ গজানোর, হ্যাঁ, অর্থাৎ ইট অ্যাপিয়ার্স অ্যাট 25 years of age, অর্থাৎ 25 বছর বয়সে গিয়ে আক্কেল মারির দাঁত ওঠে। তবে মনে রাখবে যে ইট হ্যাজ নো ওয়ার্ক, আসলে এই আক্কেলমারির দাঁত আমাদের কোনো কাজে লাগে না, এটা অনেক ভেতরে থাকে, ওই পর্যন্ত আমাদের খাবার যায় না, বুঝতে পারছো? মলার পর্যন্ত, প্রিমলার পর্যন্ত আমাদের কাজ হয়, প্রিমলার পর্যন্ত। মলার কিন্তু ওই আক্কেলমারি বলতে পারো, মলারের লাস্ট পার্টটা, ঠিক আছে? দাঁত সম্পর্কে আর একটা পয়েন্ট লেখো যে দ্য হোয়াইট কোট, the white coating of teeth, the white coating of teeth is made of enamel, enamel, E-N-A-M-E-L, enamel, okay? আর এনামেলটা হচ্ছে আমাদের শরীরে, মনে রাখবে এটা হচ্ছে the hardest substance of our body, আমাদের দেহের সব থেকে শক্ত অংশই হচ্ছে এনামেল। ওকে, গেল। এখন আমরা জিভ পড়বো, আজকে জিভ পর্যন্ত পড়ে আমরা ক্লাসটাকে শেষ করব। দাঁত হয়ে গেল, দাঁত সম্পর্কে বলা, ঠিক আছে? তোমাদের একটু পুরো দাঁতের সিনারিওটা দেখিয়ে দিই, তাহলে ভালো হবে। দাঁতটাকে আমরা একটা পার্ট করে দেখছিলাম তো, এবার এটাকে আমরা স্যার ওটা কি লিখেছেন? লার্জেস্ট সাবস্টেন্স অফ আওয়ার বডি, HRDEST, হার্ডেস্ট, শক্ততম, শক্ততম, হার্ডেস্ট। ওকে, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 হলো। আমরা কি করছিলাম দেখো, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার এটা ওপরের পার্টি, এটা হচ্ছে আপার রো, আপার রো বা আপার গাম বলতে পারো, এটা লোয়ার রো, লোয়ার রো। এই ছবিটাও এঁকে রাখো, তাহলে ক্লিয়ার হবে। আইসিপিএম, আইসিপিএম, এই হচ্ছে দাঁতের কাহিনী, ঠিক আছে? তাহলে কতগুলো ইনসিজার কতগুলো? 4টে। ক্যানাইন কতগুলো? 4টে। প্রিমোলার কতগুলো? 4টে। মোলার কতগুলো? 4টে, ঠিক আছে? এবার তোমরা বলবা হ্যাঁ 4টে 4টে বলছো, তো মোলার তো 3টে বললে, তাই না? মোলার 3টে বলেছি এই কারণে, কারণ এই যে আক্কেলমারি রয়েছে না, উইজডম টিথ, ওটা 25 বছর বয়সে গিয়ে উঠবে। ওকে, চলো, বেশ। আচ্ছা, এবার আমরা জিভকে নিয়ে দেখব। জিভ মুছে দিলাম, তার এটা
চলো ছোট্ট করে লেখো, জীব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, তবুও যতটুকুন জানার দরকার ততটুকুন জানি। টাং, আমাদের জীব, তবে একটা কথা বলি, আগে এমনটা বলা হতো যে জীবের 4টি অংশে 4 রকমের স্বাদ পাওয়া যায়। আমাদের জিভের মধ্যে টেস্ট বার্ডস থাকে এবং সেই 4 টাইপস অফ টেস্ট বার্ডস আমাদের মুখের মধ্যে, জিভের মধ্যে থাকে। কিন্তু মডার্ন অ্যানাটমি যারা পড়াশুনো করে তাদের বক্তব্য হচ্ছে জিভের সর্বত্রই সব ধরনের স্বাদ নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে, তো আমরা এটাই পড়বো। লিখো, দেয়ার আর 4 টেস্ট বার্ডস। জিভের মধ্যে 4 প্রকারের টেস্ট বার্ডস রয়েছে। আচ্ছা চলো জিভটাকে আমরা আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। কি আঁকলাম? এটা কি জিভ হলো? আচ্ছা আমি একটু জিভ আঁকবো, দাঁড়াও তো। উফ, তোমরা সুন্দর করে সিম্পল একটা জিভ আঁকো, জাস্ট আমাদের এই 3টে জিনিস দেখাতে হবে এই জন্য। আচ্ছা মনে করো এটা একটা জিভ, ওকে, এটা একটা জিভ। তো জিভের এইটা হচ্ছে ফার্স্ট লেয়ার, মানে এখানে এক ধরনের টেস্ট বার্ডস পাওয়া যায়, এইখানে এক ধরনের টেস্ট বার্ড পাওয়া যায়, এইখানে এক ধরনের টেস্ট বার্ড পাওয়া যায়, এইখানে এক ধরনের টেস্ট বার্ড পাওয়া যায়। অর্থাৎ প্রথম যে টেস্ট বার্ড, অর্থাৎ জিভের যে অগ্রভাগ, সেইখানে আমরা মিষ্টি স্বাদ গ্রহণ করি, সুইট। এবং কথাটা কিন্তু সত্যি, তুমি দেখবে একটা মিষ্টি যদি ভেতরের দিকে দাও, ওখানে তুমি কিন্তু কোনো টেস্টই পাবে না, কিন্তু একদম জিভের মাথায় মিষ্টিটা আগে লাগাবে, দেখবে টেস্ট পাবে। এটা কিন্তু সত্যি। আর যে জিভের সেকেন্ড পার্ট, সেখানে আমরা সল্ট টেস্টটা পাই, নোনতা টেস্টটা পাই। জিভের যে থার্ড পার্ট, সেটাতে দেখবা যে আমরা সাওয়ার টেস্টটা পাই। এবং এটাও প্রমাণ করে দিচ্ছি, তোমরা কেউ তেঁতুল খেয়েছো? তেঁতুল, তেঁতুল খেয়েছো? হ্যাঁ দাদা। আচ্ছা তেঁতুল খেলে কোন জায়গাটা ছুলে যায় বলো তো জিভের? এই থার্ড পার্টটাই তো। এই তার মানে এরা কেউ ঠিক করে তেঁতুল খায়নি। যদি কেউ বেশি তেঁতুল খায়, মুখ ছুলে যায়, জানো তো, জিভ ছুলে যায়। খাবে একদিন, এরপরে একদিন পরীক্ষা করবে, অনেকটা তেঁতুল খেলে না মুখ ছুলে যায়। তো ওই দেখবা যে এই পার্টটাই ছুলে, 3 নম্বর পার্টটা। আর যে লাস্ট পার্ট রয়েছে জিভের, এখানে আমরা তিক্ত স্বাদ পাই, বিটার, বিটার স্বাদ পাই। এখান থেকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। তাহলে একদম জিভের ভেতর দিকে, সেই জায়গাটায় বিটার, তারপরে সার, তারপর সল্ট, তারপর সুইট। হ্যাঁ, তিতা, এটাকে কি বলে, টক, নোনতা, আরটা মিষ্টি বা মিঠা। ওকে, এই গেল জিভ এই পর্যন্ত পড়বার। চলো নেক্সট ক্লাস থেকে আমরা এরপর বাড়বো, আগে বাড়বো, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড পড়বো, ফ্রাইন্যাক্স পড়বো, তারপরে স্টম্যাক, কোথা দিয়ে কি হয় না হয়, হ্যাঁ, HCl এর ক্ষরণ, ওয়াটার, পেপসিন, রেনিন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা পরের ক্লাস থেকে দেখবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকলো। গুড নাইট টু অল, ভালো থেকো সবাই, গুড নাইট। স্যার।